জুলের সূত্র বা জুলস ল নিয়ে আমরা এখন জানবো এবং সেক্ষেত্রে তোমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমরা যদি কখনো তাপশক্তি প্রয়োগ করো কোনো একটা জায়গায় বা কোনো একটা যন্ত্রতে, তাহলে সেটা অবশ্যই কিছু না কিছু পরিমাণ কাজ করতে পারে। অথবা তুমি যদি কোনো একটা জায়গায় কিছু পরিমাণ কাজ করো তাহলে সেটা তাপশক্তিতে রূপান্তর হতে পারে। তাহলে বিষয়টা এরকম যে কাজের সাথে তাপশক্তির একটা ভালো সম্পর্ক আছে। তাহলে আমি একটু প্রথমে লিখি, যদি তুমি কোথাও কোনো একটা পরিমাণ কাজ করো সেটা অবশ্যই তাপশক্তিতে কনভার্ট হতে পারবে। অথবা তুমি যদি কোনো একটা যন্ত্রের মধ্যে তাপ প্রয়োগ করো বা হিট প্রয়োগ করো তাহলে সেটা অবশ্যই কিছু পরিমাণ কাজ করতে পারবে। তো আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বা আইসিই। এবং বিভিন্ন ধরনের বাইক বলি, মোটরসাইকেল বলি বা কার গাড়িগুলোর কথা যদি বলি, প্রত্যেকটা গাড়ির মধ্যে আমাদের এই টাইপের তাপ ইঞ্জিন থাকে। তো এই ইঞ্জিনের মেইন কাজটা হচ্ছে কি, তোমরা উপরে যে অংশটা দেখতে পাচ্ছ এখানে আমাদের ফুয়েল থাকে বা বলা যায় পেট্রোল বা ডিজেল থাকে। তো যখন আমরা এখানে আগুন ধরিয়ে দিই স্পার্কিং করার মাধ্যমে, তখন এই আগুনের ফলে এখানে তাপশক্তি তৈরি হয় এবং এই তাপশক্তিটা করে কি আমাদের পিস্টনটাকে বারবার উপরে নিচে ওঠানামা করে। এবং পিস্টনের গতিটা তোমরা জানো এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। তো এই গতির ফলে আমাদের যে চাকাটা লাগানো থাকে ইঞ্জিনের সাথে, ওই চাকাটা বারবার ঘুরতে থাকে। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে কীভাবে আমাদের পিস্টনটা উপরে নিচে ওঠানামা করার মাধ্যমে চাকাটা ঘুরঘুর করছে। এখন চাকা যখন ঘুরবে তখন অবশ্যই সামনে সরণ হবে, কেননা একটা চাকাকে তুমি যদি ঘোরাও তাহলে অবশ্যই সে কিছু পরিমাণে সরণ তৈরি করবে, বল তৈরি করবে। বল মানে হচ্ছে কি, তোমরা দেখো যে গাড়ি ঘোড়া যখন চলে তখন তারা কিন্তু সামনে একটা বল প্রয়োগ করে আমাদেরকে। আমরা যদি গাড়ির সামনে থেকে আমরা একটা বল অনুভব করি বা ধাক্কা অনুভব করি, আর ধাক্কাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ বল। তার মানে আমি বলতে পারি টোটাল অংশটার মধ্যে আসলে একটা কাজের সৃষ্টি হয়। কেননা তোমরা কাজ বলতে কি জানো, W=F(s) cos θ। তার মানে কাজের মধ্যে আমাদের বল থাকবে এবং সরণ থাকবে। আর চাকা যখন ঘুরে তখন তার মধ্যে অবশ্যই বলও থাকে, সরণও থাকে। তাহলে আমরা এখানে এই ইঞ্জিনের মধ্যে অ্যাপ্লাই করেছি হচ্ছে হিট বা হচ্ছে তাপশক্তি ফুয়েলকে পোড়ানোর মাধ্যমে, এবং এই হিটটা পরবর্তীতে কনভার্ট হয়ে গেছে কিসে, ওয়ার্ক বা কাজে বা কৃতকাজ, যেটাকে তোমরা বাংলায় খাঁটি বাংলায় বলা হচ্ছে কৃতকাজ। তো এখানে আমরা এই কনভার্সনটা দেখতে পেলাম। এখন তুমি যদি হিটের পরিমাণটা বাড়িয়ে দাও, দ্যাট মিনস তুমি যদি আরও বেশি পরিমাণ ফুয়েল, পেট্রোল বা ডিজেল এই হিট ইঞ্জিনের মধ্যে দাও, তাহলে তুমি দেখবে তোমার কাজের পরিমাণও বেড়ে যাবে, চাকা অনেক দ্রুত ঘুরবে, চাকা অনেক বল নিয়ে সেই গাড়িটাকে সামনের দিকে ঠেলে নিয়ে যাবে। আর তুমি যদি হিটের পরিমাণটা কমিয়ে দাও, দ্যাট মিনস ফুয়েলের পরিমাণটা যদি কমিয়ে দাও, তাহলে তোমার চাকাটাও কি আস্তে আস্তে ঘুরবে। তাহলে এখান থেকে একটা সম্পর্ক আমরা বলতে পারি, সেটা হচ্ছে যদি আমি কৃতকাজের পরিমাণ W ধরি এবং আমাদের প্রয়োগ করা যে তাপটা সেটাকে যদি Q ধরি, তাহলে আমরা বলতে পারি এদের মধ্যে একটা সমানুপাতিক সম্পর্ক কাজ করে। এবং সেক্ষেত্রে আমি যদি তোমাকে উল্টা এক্সাম্পলটা দিই, দ্যাট মিনস আমরা যখন হাতের তালুটা ঘষি, ওই এক্সাম্পলটা তোমাদেরকে এখন দিই। যখন তোমরা শীতকালে হাতের দুটো তালু ঘষতে থাকো তখন আলটিমেটলি তোমরা আসলে কাজ করতে থাকো এবং ওই কাজের ফলে তোমাদের হাতের তালুগুলো গরম হয়ে যায়, দ্যাট মিনস সেখানে হিট তৈরি হয় বা তাপশক্তি তৈরি হয়। এবং তুমি যদি খুব জোরে জোরে ঘষতে থাকো হাতের তালু, তোমার হিটের পরিমাণ বা আরও বেশি পরিমাণ বাড়বে আর কি। এবং তুমি যদি আস্তে আস্তে হাতের তালু ঘষতে থাকো, তোমার হাতের তালুর মাঝখানে তৈরি হওয়া তাপের পরিমাণও কি কমে যাবে, যেটা তোমরা বাস্তবে দেখে থাকো। তাহলে আমি বলতে পারি আমি যদি কাজের পরিমাণ বাড়াই তাপশক্তি বাড়বে, কাজের পরিমাণ যদি কমাই তাপশক্তি কমবে। এটা হচ্ছে হাতের তালু ঘষার যে এক্সাম্পলটা আছে সেটা। আর আমরা যদি হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিনের এক্সাম্পলটা দেখি, সেখানে আমরা যদি হিটের পরিমাণটা বাড়াই তাহলে কাজের পরিমাণ বাড়বে, হিটের পরিমাণ কমালে কাজের পরিমাণও কমবে। তাহলে এদের মধ্যে অবশ্যই কি থাকবে, সমানুপাতিক একটা সম্পর্ক থাকবে। এবং এই সম্পর্কটাকে আমি যদি আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমরা পাবো W=J×Q, যেখানে J হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক হিসেবে কাজ করবে। এবং এটাই আসলে জুলের সূত্র হিসেবে কাজ করে। তাহলে জুলের সূত্র মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কৃতকাজটা উৎপন্ন তাপশক্তির সমানুপাতিক, অথবা কোনো একটা জায়গায় আমি যদি তাপশক্তি অ্যাপ্লাই করি সেটা কৃতকাজের সমানুপাতিক। একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। এবং তুমি যদি জুলের সূত্র অনুসারে একটা গ্রাফ আঁকতে চাও, জাস্ট ছোট করে একটু দেখাচ্ছি, গ্রাফটা এতটা তোমাদের লাগবে না, তাও তোমরা এই গ্রাফটা একটু দেখে রাখতে পারো। সেটা হচ্ছে আমাদের এখানে আসলে সূত্রটার প্রথম অংশটুকু হচ্ছে কাজ, দ্বিতীয় অংশটুকু হচ্ছে কি আমাদের তাপ। তার মানে তাপ যেহেতু দ্বিতীয় অংশে আছে, এটা হচ্ছে একটা স্বাধীন চলক। স্বাধীন চলকগুলো সবসময় x অক্ষ বরাবর বসায় আর অধীন চলকগুলো y অক্ষ বরাবর বসে। সূত্র অনুসারে আমরা এভাবে একটা গ্রাফ তৈরি করতে পারি যে আমাদের কাজের পরিমাণ যদি বাড়ে, মানে
আমি যদি উল্টাভাবে বলি, তাপের পরিমাণ বাড়লে কাজের পরিমাণ বাড়বে, তাপের পরিমাণ কমলে কাজের পরিমাণ কমবে। তার মানে আমাদের গ্রাফটা হবে অনেকটা এরকম। দ্যাট মিনস লিনিয়ার বা সরলরৈখিক হবে, অর্থাৎ একটা বাড়লে আরেকটা বাড়ে, আরেকটা কমলে আরেকটা কমে। ওকে, তো যাই হোক, আমাদের এখানে জি এর একটা নির্দিষ্ট মান আমরা বের করতে পারি, যেটাকে তখন লেখা হবে কি W/Q। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে যখন কোনো একটা যান্ত্রিক কাজ, এই কাজের কিন্তু একটা ধরন আছে, এটাকে বলা হয় যান্ত্রিক কাজ বা মেকানিক্যাল ওয়ার্ক। তাহলে এই কাজটা হচ্ছে আমাদের যান্ত্রিক কাজ। তো যখন আমরা তাপশক্তি প্রয়োগ করে কোনো যান্ত্রিক কাজ তৈরি করব, মানে হচ্ছে যান্ত্রিক কাজ করব, তখন সেই কাজ এবং তাপশক্তির অনুপাত সবসময় একটা ধ্রুব সংখ্যা হয়, যেটাকে আমরা জে দিয়ে প্রকাশ করি। এবং এখানে জে এর একটা দারুণ পরিচয় আছে। এই যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যেটাকে ইংলিশে বলা হয় মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। তাহলে জে এর পরিচয় হচ্ছে কি, এটাকে তাপের যান্ত্রিক সমতা বলা হয়। তাহলে প্রথম অংশে বসবে কি, তাপের। তো এই যে তাপের যান্ত্রিক সমতাটা, এটা আসলে কি বোঝায়? তার আগে আমরা জে এর যে মানগুলো আছে সেগুলো একটু দেখে ফেলি। জে এর কতগুলো মান আছে এবং সেগুলোর কতগুলো ইউনিট আছে। খেয়াল করে দেখো তো, জে এর ইউনিট বা এককটা কি হতে পারে? আমরা জে এর সূত্রের মধ্যে পাচ্ছি উপরে কি কাজ মানে ডব্লিউ, নিচে হচ্ছে তাপ। তার মানে ইউনিটটা অবশ্যই কি হবে, জুল ডিভাইড বাই ক্যালোরি, যেহেতু তাপের একক হচ্ছে ক্যালোরি, কাজের একক হচ্ছে কি জুল। তার মানে এটাকে আমরা যদি এভাবে লিখি তাও সমস্যা নেই, জুল পার ক্যালোরি এভাবে লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের এক্স এর জে এর যে ইউনিট আছে সেটা। এখন তোমরা এখানে একটা বিষয় মিলিয়ে ফেলতে পারো, সেটা হচ্ছে এখানে জুল লিখতে যে ইউজ করেছি আর এখানে জে লিখতে কিন্তু একই যে ইউজ করেছি, তাই না? বাট দুটো কিন্তু সেম না। যে মানে হচ্ছে তাপের যান্ত্রিক সমতা, আর ওই যে হচ্ছে আমাদের জুল বা কাজের একক বা বলা যায় শক্তির একক। তার মানে এই দুটো বিষয় তোমরা একটু খেয়াল রাখবে, এখানে দুটো যে কখনোই সেম হবে না, দুটো যে হচ্ছে ভিন্ন হবে। তো এখন জি এর কতগুলো মান আছে, আমি এই মানগুলো তোমাদেরকে দেখাই। ফার্স্ট মান হচ্ছে খুবই সহজ, 4.2, এটা একটা মান, এবং এটার ক্ষেত্রে আমাদের ইউনিটটা হবে জুল পার ক্যালোরি। এখন আমি আরও কিছু মান লিখে তারপর এদের সম্পর্কে বলবো। যে এর আরেকটা মান হচ্ছে এরকম, তুমি যদি জুলটাকে, আচ্ছা আমি জুলের কথা বাদ দিই, আমি যদি ধরো হ্যাঁ জুলের কথাই বলি, জুলটাকে যদি আমি আর্গে কনভার্ট করি তখন কি হবে? তখন আমাদের মানটা আসবে 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পার ক্যালোরি। যেহেতু তোমরা জানো যে 1 জুল হচ্ছে 10⁻⁷ আর্গ, তো সেই ক্ষেত্রে আমাদের জে এর মানটা হচ্ছে এরকম আসবে। আমরা জে এর আরেকটা মান বলতে পারি, সেটা হচ্ছে আমরা জুলটাকে স্থির রেখে ক্যালোরিটাকে কিলো ক্যালোরি বানিয়ে দিই, তখন আমাদের মানটা অনেকটা এরকম আসবে, 4.2 ইন্টু 10 কিউ জুল পার কিলো ক্যালোরি। তার মানে তোমরা বুঝতে পারছো মোটামুটি এই তিনভাবে কিন্তু আমরা জে এর মানটাকে ডিফাইন করতে পারি। এখন তোমাকে দেখতে হবে এই জে এর মান 4.2 জুল পার ক্যালোরি, এটা বেশি ইউজ করা হয়, এবং এটার মানেটা আসলে কি? তাহলে চলো আমরা এটার মানেটা দেখি। তাহলে আমরা জে এর একটা মান পেলাম কি, 4.2 জুল পার ক্যালোরি। দেখো কথাটার মানে হচ্ছে কি, জুল পার ক্যালোরি, পার মানে হচ্ছে কি প্রতি। তার মানে প্রতি কথাটা যখন আসবে, প্রতি মানে হচ্ছে কি 1 ক্যালোরি, তাই তো হবে, তাই না? তার মানে আমি বলতে পারি এখানে আসলে টোটালটা যদি আমি মুছে দিই, তাহলে দেখো এখানে আসলে বিষয়টা এরকম, 4.2 জুল উপরে আর নিচে থাকবে কি শুধু ক্যালোরি, আর শুধু ক্যালোরি মানে হচ্ছে কি 1 ক্যালোরি, বিষয়টা হচ্ছে এরকম। তার মানে আমি 4.2 জুলকে উপরে রেখেছি, 1 ক্যালোরিকে নিচে রেখেছি, তখনই আমাদের এককটা মান আসবে এরকম। তাহলে 4.2 জুল পার ক্যালোরি বলতে আমি বুঝবো, যদি আমি 1 ক্যালোরি পরিমাণ তাপশক্তি কোনো একটা জায়গায় বা কোনো একটা মেশিনে প্রয়োগ করি, তাহলে সে আমাকে 4.2 জুল পরিমাণ সমতুল্য কাজ ফেরত দেবে। অথবা উল্টো করে আমি বলতে পারি, আমি যদি 4.2 জুল পরিমাণ কাজ করি কোনো একটা জায়গায়, তাহলে সেখানে আমি 1 ক্যালোরি পরিমাণ তাপশক্তি উৎপন্ন করতে পারবো। এবং এটা একদম সব জায়গার জন্য প্রযোজ্য। যেমনটা 100°C তাপমাত্রায় পানি কি হয়, বাষ্পে পরিণত হয়, অথবা 0°C তাপমাত্রায় পানি গলে যায়, এটা যেরকম সত্য ঘটনা বা ইউনিভার্সাল ট্রুথ, এটা আমাদের ইউনিভার্সাল ট্রুথ। তার মানে আমি যদি তোমাকে বলি তুমি 4.2 জুল কাজ করো কোনো একটা যন্ত্রে বা কোনো একটা জায়গায়, ওই কাজ অবশ্যই তোমাকে 1 ক্যালোরি পরিমাণ তাপশক্তি তৈরি করতে দিবে। অথবা আমি যদি তোমাকে বলি যে তোমার হাতে আমি একটা মোমবাতি ধরিয়ে দিলাম, তোমাকে বললাম যে তুমি এখানে 1 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন করো, তো ওই 1 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন করে তুমি যদি কোনো একটা মেশিন চালাতে চাও বা যন্ত্র যদি চালাতে চাও, তাহলে সেই মেশিন বা যন্ত্র তোমাকে 4.2 জুল পরিমাণ কাজ সাপ্লাই করবে, বা বলা যায় অতটুকু পরিমাণ কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ইউনিভার্সাল ট্রুথ বা সার্বজনীন সত্য, যে 1 ক্যালোরি পরিমাণ তাপশক্তি আমি যদি
প্রয়োগ করি কোনো একটা মেশিনে, সে অবশ্যই 4.2 জুল পরিমাণ ম্যাক্সিমাম কাজ করবে। এবং সবসময় যে 4.2 জুল পরিমাণ কাজ করবে তা না, এটা আমি কোনো কোনো জায়গায় দেখেছি 4.186 জুল পর্যন্ত দেওয়া থাকে, জাস্ট অ্যাপ্রক্সিমেটলি আর কি ধরা হয় 4.2 জুল। এবং অবশ্যই মহাবিশ্বের জন্য এটা শর্ত না, কেননা সব জায়গায় যেহেতু পানি 100 ডিগ্রিতে ফোটে না, তার মানে সব জায়গায় তুমি 1 ক্যালোরি তাপশক্তি প্রয়োগ করলেও 4.2 জুল পরিমাণ কাজ নাও পেতে পারো, বিকজ বিভিন্ন ধরনের ক্ষয় থাকে, লস থাকে, বা বলা যায় বিভিন্ন ধরনের মেশিনের সমস্যা থাকে। সব কিছু মিলিয়ে আর কি এটা একটা আদর্শ মান যেটা আমরা ফিজিক্সে মেনটেন করি। এবং আমরা এই একক থেকে আরেকটা দারুণ বিষয় পাই, সেটা হচ্ছে কি দেখো তো, আমরা এখানে যে পার ক্যালোরি বা প্রতি ক্যালোরির কথা বললাম বা 1 ক্যালোরির কথা বললাম, তাহলে এটা কি একটা একক তাপ, তাই না? তার মানে আমি যদি এখানে লিখি 1 ক্যালোরি মানে হচ্ছে একক তাপ, মানে বাংলা ভাষা আমরা এটাকে একক তাপ বলি। যেমনটা তোমরা বলো 1 কেজিকে একক ভর, বা 1 কুলুমকে বলো একক চার্জ। তার মানে 1 কুলুম যেমন একক চার্জ, 1 কেজি যেমন একক ভর, তেমনি 1 ক্যালোরি হচ্ছে কি একক তাপ। তো এই একক তাপ উৎপন্ন করার জন্য তোমার যতটুকু কাজ করতে হচ্ছে, ওই কাজের পরিমাণটা কি 4.2 জুল। তাহলে তাপের যে যান্ত্রিক সমতা, এই যান্ত্রিক সমতা বলতে আমরা কি বুঝবো? 1 ক্যালোরি বা একক তাপ উৎপন্ন করতে আমার যতটুকু কাজ করতে হয়, সেই কাজের পরিমাণটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। তাহলে কথাটার দিকে একটু লক্ষ্য করো, আমাদের এখানে তাপের যান্ত্রিক সমতা, এই কথাটা দেখো, এটা হচ্ছে আমাদের ইংলিশে বলে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। তাহলে তাপ হচ্ছে আমাদের তাপশক্তি, যান্ত্রিক মানে হচ্ছে কাজ, এটা তোমাকে মনে রাখতে হবে। যেখানে তুমি যান্ত্রিক কথাটা পাবে বা যান্ত্রিক শক্তি কথাটা পাবে বা যান্ত্রিক কাজের কথা পাবে, সব কিছু হচ্ছে কি আমাদের কাজকে নির্দেশ করবে। তাহলে তুমি যদি তাপশক্তি প্রয়োগ করে কাজ করতে চাও বা কাজের মাধ্যমে তাপশক্তি তৈরি করতে চাও, তাহলে সেখানে তুমি যে ইকুইভ্যালেন্ট মানে ইকুইলিব্রিয়াম পাবে বা সমতাটা পাবে, ওটাই আমাদের যে হিসেবে কাজ করবে। তার মানে এই যে আমাকে নির্দেশ করছে একটা কনভার্সন ফ্যাক্টর হিসেবে বা রূপান্তক হিসাবে। রূপান্তকের কাজ কি? সে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তর করে। যেমন এখানে তাপশক্তিটা যান্ত্রিক কাজে রূপান্তর হচ্ছে, অথবা যান্ত্রিক শক্তিটা তাপের মধ্যে বা তাপশক্তির মাধ্যমে রূপান্তর হচ্ছে। তো যে আসলে সেরকম একটা রূপান্তর ফ্যাক্টর বা কনভার্সন ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এবার আরেকটা দারুণ জিনিস দেখো, সেটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি সূত্র পেয়ে গেছি, জুলের সূত্রর যে সমীকরণটা, সেটা দ্যাট মিনস ডব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ। এটাকে আমি যদি 1 নং ইকুয়েশন ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের জুলের সূত্র হিসেবে কাজ করবে। এবং এই সূত্র থেকে আমরা ভিন্ন ভিন্ন ধরনের গ্রাফ বানাতে পারি। আমি জাস্ট এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। এবং আমরা অলরেডি কিন্তু একটা গ্রাফ বানিয়েছি, যে গ্রাফটা ছিল কি আমাদের কিউ ভার্সেস ডব্লিউ গ্রাফ, অথবা বলতে পারো তাপশক্তি ভার্সেস হচ্ছে কৃতকাজের যে গ্রাফটা ছিল সেটা। তো এগুলো আমি একটু মুছে দিচ্ছি, যেহেতু তুমি অলরেডি জানো এখানে কী কী ঘটেছে। তো আমরা পরবর্তীতে আরেকটা গ্রাফ বানাতে পারি জুলের সূত্রর। গ্রাফটা হচ্ছে কীরকম, সেটা হচ্ছে অনেকটা, আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ দিব এখানে, এবং তারপরে একটু খেয়াল করে দেখো, আমরা যদি জে এর দিকে তাকাই, জে হচ্ছে কি ডব্লিউ ডিভাইড বাই কিউ। তার মানে তুমি জে এর মানটা কখনো চেঞ্জ করতে পারবে না, যেহেতু এটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, বাট ডব্লিউ এবং কিউ এর মানটা কিন্তু চেঞ্জ করতে পারবে। তার মানে আমি যদি তোমাকে হিট ইঞ্জিনের কথাই ধরি, এই হিট ইঞ্জিনে আমরা ধরে নাও একদম শুরুতে আমি কিউ1 পরিমাণ তাপশক্তি প্রয়োগ করলাম, তাতে আমার ডব্লিউ1 পরিমাণ কাজ হলো। তারপর আমি কিউ2 পরিমাণ তাপশক্তি প্রয়োগ করেছি, দ্যাট মিনস আমাদের ফুয়েলটাকে কমিয়েছি বা বাড়িয়েছি, তখন আমাদের ডব্লিউ2 পরিমাণ কাজ হলো। তারপর আমি কিউ3 পরিমাণ তাপশক্তি প্রয়োগ করলাম বা সিস্টেমের মধ্যে দিলাম, আমাদের ইঞ্জিনটা ডব্লিউ3 পরিমাণ কাজ করলো। তাহলে আমাদের সূত্র অনুসারে এইভাবে আমরা দেখতে পারি, ডব্লিউ1 ডিভাইড বাই কিউ1 ইজ ইকুয়াল টু ডব্লিউ2 ডিভাইড বাই কিউ2 ইজ ইকুয়াল টু ডব্লিউ3 ডিভাইড বাই কিউ3। আমরা কিন্তু এভাবে লিখতে পারি, ডট ডট দিয়ে অনেকটুকু যাবে, ইজ ইকুয়াল টু আমরা যে লিখতে পারি। তার মানে এখানে একটা সম্পর্ক আমরা পাচ্ছি। সম্পর্কটা হচ্ছে এরকম যে সবসময় কাজ এবং তাপের যে অনুপাতটা, সেটা ধ্রুব থাকবে বা একই থাকবে। যদি ওই সিস্টেমে ভিন্ন ভিন্ন তাপশক্তি কাজ করে এবং ভিন্ন ভিন্ন যদি কাজ তৈরি হয় বা কৃত কাজ হয়, তারপরও তাদের অনুপাতটা কি সমান থাকবে। তো সেক্ষেত্রে আমরা ডব্লিউ ডিভাইড বাই কিউটাকে কনস্ট্যান্ট ধরতে পারি। তাহলে ধরে নাও তোমার নতুন যে গ্রাফটা আমরা আঁকবো, ওর এক্স অক্ষ বরাবর আমি তাপকে রাখলাম, আর ওয়াই অক্ষ বরাবর আমি কাজ ভাগ তাপ, দ্যাট মিনস হচ্ছে কৃত কাজ ডিভাইড বাই তাপ শক্তিকে রাখলাম। তখন আমাদের গ্রাফটা কেমন হবে? যেহেতু তুমি দেখতে পাচ্ছ ডব্লিউ ডিভাইড বাই কিউ, এটার মানটা সবসময় কনস্ট্যান্ট বা সেম থাকে, তার মানে তাপ শক্তির মান যাই হোক না কেন, আমাদের ডব্লিউ ডিভাইড বাই কিউর মানটা একটা নির্দিষ্ট লেভেলে ফিক্স থাকবে। তখন আমাদের গ্রাফটা দেখাবে কেমন, অনেকটা এরকম দেখাবে।
তাহলে এই গ্রাফটা হচ্ছে কি আমাদের একটা সরল রেখার মতো দেখাবে। এবং তুমি যদি এখানে কিউ না দিয়ে, আমি জাস্ট একটু দেখাই, তুমি এখানে তাপশক্তি দিতে পারো এক্স অক্ষ বরাবর, অথবা তুমি কৃতকাজ ডব্লিউ কেও দিতে পারো, কোনো সমস্যা নেই, দুইটা যে কোনো একটা দিতে পারো। তারপরে কিন্তু আমাদের গ্রাফটা সেম থাকবে, কেননা কাজের পরিমাণ চেঞ্জ হওয়ার সাথে সাথেও কিন্তু ডব্লিউ ডিভাইড বাই কিউ এদের মানটা সেম থাকছে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা গ্রাফ ছিল। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা তারপরে যেটা করব সেটা হচ্ছে জুলের সূত্রের কিছু রূপ দেখব, বা বলা যায় কিছু কি বলবো, যে রূপই দেখব। তাহলে প্রথম রূপটা হচ্ছে অনেকটা এরকম, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা জলপ্রপাত দেখা যাচ্ছে এবং অনেক উপরের থেকে এখানে পানি পড়ছে, এবং পানিগুলো যখন ঝর্ণার উপরে থেকে নিচে পড়ে অবশ্যই কিন্তু তাদের একটা নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করে নিচে নেমে আসতে হয়। তো তুমি ধরে নাও এতটুকু অংশ হচ্ছে আমাদের ভূমি ছিল, জাস্ট একটু লাইন টেনে দিচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের পানিটা যে জায়গায় পড়েছে, বা গ্রাউন্ড, যেটাকে আমি সংক্ষেপে জিএনডি লিখলাম, এবং আমাদের পানিটা পড়ছে এতটুকু লেভেল থেকে, এবং এই লেভেলটা একটা নির্দিষ্ট উচ্চতা আছে, আমি এই উচ্চতাটাকে এইচ ধরতে পারি। তাহলে উপর থেকে একদম নিচ পর্যন্ত যে উচ্চতা, এটা হচ্ছে কি আমাদের এইচ। এবং যেই উচ্চতা থেকে আমাদের পানিটা পড়ছে, দ্যাট মিনস এটাকে আমি এ বিন্দু ধরলাম আর গ্রাউন্ডটাকে আমি বি বিন্দু ধরলাম। তাহলে এই বিন্দুতে অবশ্যই পানির বিভব শক্তি অনেক বেশি, কেননা আমরা জানি একটা নির্দিষ্ট উচ্চতায় থাকা অবস্থায় পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বা ইপি ইজ ইকুয়াল টু এমজিএস, এটা অনেক বেশি পরিমাণে থাকে। কেন? কারণ এইচ এর মানটা অনেক বেশি। তো এম হচ্ছে আমাদের যে পানিগুলো পড়ছে সে পানির ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এবং এইচ হচ্ছে কি আমাদের উচ্চতা। তো জুলের সূত্রের প্রথম যে রূপটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যেটা দেখব সেটা হচ্ছে যখন পানিটা নিচে পড়লো তখন বি বিন্দুতে কিন্তু কোনো বিভব শক্তি থাকবে না। কেন থাকবে না? কারণ বি বিন্দুতে আমাদের উচ্চতাটা শূন্য, বা এইচ এর কোনো মান নেই। সেম কারণে আমরা বি বিন্দুতে কোনো বিভব শক্তি পাবো না। বাট আমরা তো জানি যে মহাবিশ্বে আসলে শক্তির কোনো ক্ষয় হয় না, বা শক্তির কোনো সৃষ্টি হয় না। এটা আসলে ফিজিক্সের ভাষা, বাট তুমি যদি ধর্মীয় দিক থেকে দেখো তাহলে এটা আসলে সেভাবে কাজ করবে না। তো আমরা ফিজিক্স বা সায়েন্সের ভাষায় ধরে নিতে পারি যে শক্তির কোনো বিনাশ নেই, বা শক্তির কোনো ধ্বংস নেই, বা শক্তির কোনো সৃষ্টি নেই। জাস্ট সায়েন্টিফিক্যালি এটা আমরা ধরবো। তো এখন এই যে বিভব শক্তিটা, এটা যখন শূন্য হবে অবশ্যই এই শক্তি কোনো না কোনো জায়গায় কনভার্ট হয়ে যাবে। কোন জায়গাটাতে কনভার্ট হবে? এটা সিম্পলি তাপ শক্তিতে কনভার্ট হবে। তাহলে বিষয়টা এরকম, এই বিন্দুতে আমি যদি টোটাল এনার্জি বা মোট শক্তির কথা বলি, তাহলে মোট শক্তি হিসেবে শুধুমাত্র ইপি থাকবে অথবা এমজিএস থাকবে, মানে বিভব শক্তিটা থাকবে মোট শক্তি। বাট আমি যখন বি বিন্দুর কথা বলবো তখন সেখানে কিন্তু আমাদের আসলে টোটাল এনার্জি বলতে কোনো বিভব শক্তি থাকবে না, সেখানে শুধুমাত্র তাপশক্তি থাকবে, এবং তাপশক্তিকে আমি কিউ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে একটু চিন্তা করে দেখো তো, আমরা এই তাপশক্তিটা যখন আমরা দেখতে পাচ্ছি এটা কিভাবে কাজ করবে। এই বিন্দুতে পানি যদি ঠান্ডা থাকে, বি বিন্দুতে পানিটা তখন নামতে নামতে গরম হয়ে যাবে। বিষয়টা এরকম, তুমি ধরো এই বিন্দুতে পানির তাপমাত্রাটা ছিল হচ্ছে ধরো কত ধরবো, যেহেতু পাহাড়ি অঞ্চল অনেক ঠান্ডা চারোদিকে, ধরা যাক 5 ডিগ্রি সেলসিয়াস ছিল পানির তাপমাত্রা। যখন সে বি বিন্দুতে নেমে আসলো তখন এটা অবশ্যই তাপমাত্রা বাড়িয়ে ফেলবে, দ্যাট মিনস তাপমাত্রা হবে কি 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমাকে মনে রাখতে হবে আমাদের এখানে আসলে পানিটা যখন নিচে নেমে আসছে তখন এই বিভব শক্তিটা আসলে একটা নির্দিষ্ট কাজে কনভার্ট হয়েছে, বা কৃত কাজে কনভার্ট হয়েছে। জুলের সূত্র অনুসারে আমরা জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু জে ইন্টু কিউ, এবং ডব্লিউ কী ছিল? অবশ্যই কৃত কাজ ছিল, যে কাজটা করতো তাপশক্তি প্রয়োগ করার মাধ্যমে। তাহলে আমাদের পানিটা যখন নেমে আসছে তখন তার এই টোটাল বিভব শক্তিটাই তাপশক্তিতে রূপান্তর হয়েছে। তার মানে এই টোটাল বিভব শক্তিটাকে আমরা ডব্লিউ দ্বারা রিপ্লেস করতে পারি। তার মানে আমাদের বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু জে কিউ হিসেবে কাজ করবে। তারপর আমরা যদি ইকুয়েশনটাকে আরেকটু সামনে আগাই, ইপি মানে কি ছিল? এমজিএস ছিল। এটা টোটালি কনভার্ট হয়ে যাবে জে ইন্টু কিউতে। আবার তোমরা কিউ বা তাপশক্তির কিন্তু একটা সূত্র জানো, কিউ হচ্ছে কি এম এস ডেল থিটা, যেখানে এম হচ্ছে ভর, মানে যে বস্তুটার তাপ শক্তি ছিল তার ভর, এস হচ্ছে ওই বস্তুটার আপেক্ষিক তাপ, এবং ডেল থিটাটা মানে হচ্ছে আমাদের তাপমাত্রার যে পার্থক্যটা সেটা। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ এখানে 5 ডিগ্রি ছিল এতে, আর বিতে হচ্ছে 10 ডিগ্রি ছিল, তো এদের পার্থক্যটা হচ্ছে কি ডেল থিটা। ডেল থিটা আমরা বের করি কীভাবে? ম্যাক্সিমাম হিট মানে তাপমাত্রা, দ্যাট মিনস থিটা 2 মাইনাস থিটা 1, এটা বিয়োগ করে। অর্থাৎ তুমি এখানে 10 ডিগ্রিকে থিটা 2 ধরতে পারো এবং 5 ডিগ্রি থিটা 1 ধরতে পারো, মানে শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা, এক কথায়। তাহলে এখানে আমরা এম এস ডেল
থিতা এই জিনিসটা বসিয়ে দিতে পারি। তো এটা এখন আমরা আরেকটু যদি সামনে আগাই, এস মানে হচ্ছে অবশ্যই পানির আপেক্ষিক তাপ, যেটা ছিল 4200 জুল পার কেজি পার কেলভিন, সেটা তোমরা অলরেডি জানো। তো উভয় পক্ষ থেকে আমি পানির ভরটাকে কেটে দিলাম, আমরা পাবো জি ইন্টু এইচ ইজ ইকুয়াল টু জে ইন্টু এস ইন্টু ডেল থিতা। তো এরপর আমি যদি তাপমাত্রার পার্থক্যটা বের করতে চাই ডেল থিতা, তাহলে আমরা পাচ্ছি জি ইন্টু এইচ ডিভাইড বাই জে ইন্টু এস। তাহলে দেখো এটা কিন্তু আমাদের একটা সূত্র তৈরি করে, এবং যেহেতু এটা তাপমাত্রা পার্থক্য, তাহলে এটার ইউনিট হবে অবশ্যই কি ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এখানে আরেকটা মজার বিষয় আছে, তো তোমরা এটাকে অনেকে ডিগ্রি সেলসিয়াস বলে থাকো, বাট বেশিরভাগ বইতে আমি যেটা দেখেছি ইন্টারন্যাশনাল বইতে এটাকে ডিগ্রি সেন্টিগ্রেড এই জিনিসটা নামে ডাকা হয়। তাহলে এটা আমাদের জুলের সূত্রের আরেকটা রূপ, এবং এই রূপ থেকে আমরা কি বের করতে পারি, যখন আমাদের কিছু নির্দিষ্ট পরিমাণ বস্তু বা পানির কথাই যদি বলি, উপর থেকে যদি নিচে নেমে আসে বা এইচ পরিমাণ উচ্চতা যদি অতিক্রম করে ভূমিতে নেমে আসে, তখন তার বিভব শক্তির টোটালটা কনভার্ট হয়ে যায় তাপশক্তিতে, এবং এই বিভব শক্তি আর তাপশক্তির কনভার্সনের ফলে তাপমাত্রার যে পার্থক্যটা হয়, ওই পার্থক্যটা আমরা ডেল থিটা ইজ ইকুয়াল টু জিএস ডিভাইড বাই জে এস এটা দ্বারা প্রকাশ করতে পারি। তার মানে এটা হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড অফ ফর্মুলা। তো এটা হচ্ছে জুলের সূত্রের রূপান্তরের আরেকটা রূপ। তো এরপরে যেটা দেখব সেটা হচ্ছে আমরা আরও একটা রূপ দেখি, সেটা হচ্ছে খুবই বিখ্যাত একটা জিনিস, এবং তোমরা দেখে অলরেডি চিনতে পারছো এটা হচ্ছে একটা বুলেট থেকে আমরা গুলি ছুটছি। তো এরকম বুলেটের তক্তার গণিত কিন্তু আমরা অলরেডি করেছিলাম গতিবিদ্যায়, তো ওদিকে আমরা যাব না, জাস্ট এখানে আমরা দেখি যে এটার মাধ্যমে জুলের সূত্র কীভাবে কাজ করে। তো তোমরা যখন এরকম একটা বুলেটকে ছুঁড়ে মারছো কোনো একটা বুলেট থেকে, মানে তোমরা তো আর মারবে না, যদি কখনো সুযোগ হয় আর কি, তখন বুলেটটা কিন্তু একটা নির্দিষ্ট গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বা কেই, এটাকে আমরা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বলতে পারি, এই গতিশক্তি নিয়ে সামনে অগ্রসর হবে। এবং বুলেটের এই গতিশক্তিটা বেসিক্যালি পরবর্তীতে তাপ শক্তিতে কনভার্ট হবে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, তুমি যখন বুলেটের বারুদটাকে মানে গরম করবে বা একদম ঘন, কী করবো, ঘন না তো, এটা হচ্ছে গরম করা হবে, তখন কিন্তু এটা একটা গতিশক্তি লাভ করবে। তো একটা সময় পর কিন্তু আমাদের বুলেটটা টোটালি ঠান্ডা হয়ে যাবে। আমি জাস্ট সিঙ্গেল একটা বুলেটের কথা বলছি, BULLET বুলেট। তো এই বুলেটটাকে আমরা প্রথমে হিট বা তাপশক্তি দেই, এবং এই তাপশক্তিটা পেয়ে বুলেটটা অনেক দূরে ছুটে যায়, এবং ছুটে যাওয়ার সময় তার এই তাপশক্তিটা আস্তে আস্তে গতিশক্তি বা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায়। এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। তাহলে আমি বলতে পারি আমরা জুলের সূত্র অনুসারে জানি W ইজ ইকুয়াল টু JQ। তার মানে এখানে যে কাজটা আমরা দেখতে পাচ্ছি কৃতকাজ, এটাই আমাদের এখন কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হিসেবে কাজ করবে। তাহলে বুলেটের তাপশক্তিটা যখন গতিশক্তিতে কনভার্ট হবে, তখন আমরা দেখতে পারবো কাইনেটিক এনার্জি অফ বুলেট ইজ ইকুয়াল টু J ইন্টু কিউ। এখন দেখো, বুলেটের বেগ যদি হয় ধরো ছোটো হাতের ভি, এবং বুলেটের ভর যদি হয় ধরো ছোটো হাতের এম, তাহলে আমি এখানে লিখতে পারি গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এবং এটা হচ্ছে কি জে ইন্টু কিউ। কিউ মানে হচ্ছে কি তাপশক্তি, এবং তাপশক্তির ফর্মুলা আমরা আবারও জানি কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিতা, যেখানে আমাদের এস হচ্ছে বুলেটটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেই ম্যাটেরিয়ালের আপেক্ষিক তাপ, এম হচ্ছে বুলেটের ভর, আর ডেল থিতা মানে হচ্ছে কি তাপমাত্রার পার্থক্য। কীরকম, যে বুলেটটা যখন পিস্তলের বা বন্দুকের নল থেকে জাস্ট বের হয়েছে, তখন ধরো তাপমাত্রা ছিল হচ্ছে থিতা 1, এবং বুলেটটা যখন অনেক দূরে চলে গেছে, ধরো বুলেটটা যেতে যেতে এরকম একটা পয়েন্টে চলে গেল, তখন ধরো তাপমাত্রা হচ্ছে আমাদের থিতা 2। তাহলে এই থিতা 2 এবং থিতা 1-এর যে পার্থক্য, সেটাই হচ্ছে আমাদের ডেল থিতা। তাহলে আমরা এখানে যদি ডেল থিতা বের করতে চাই, আমরা এখানে পাবো এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু জে ইন্টু, আচ্ছা আমরা একটা কাজ করি, এখান থেকে কে কাটা দিয়ে দিই, তাহলে আমাদের থাকছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2J ডেল থিতা। হ্যাঁ, আমাদের এতটুকুই থাকছে, এবং আলটিমেটলি আমরা তাপমাত্রা যে পার্থক্যটা পাবো সেটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু জে। এবং আমার মনে হয় একটা জিনিস মিস করেছি, হ্যাঁ এখানে অ্যাসটা আমরা দিইনি, জাস্ট অ্যাস হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ, এটা আমাদের দিতে হবে। তো এত ডিগ্রি সেলসিয়াস হচ্ছে কি আমাদের বুলেটের তাপমাত্রার পার্থক্যটা। এবং যদি আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কি যদি বুলেটটা এতটাই গরম হয়ে যায় যে সে একদম গলে গেল, তখন কি ঘটবে? অর্থাৎ আমাদের এখান থেকে যে বুলেটটা বের হয়েছে বন্দুকের আঘাত থেকে, এটা অবশ্যই গরম হয়ে বের হবে, তাই না? এখন যদি পিস্তলের ভিতরেই বুলেটটা এতটাই গরম হয়ে যায় যে তার তাপমাত্রা হঠাৎ বেড়ে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্কে চলে গেল, তখন কি ঘটবে? তখন আমাদের সূত্রটা একটু চেঞ্জ হবে। কীরকম হবে? তাহলে তুমি ধরে নাও আমাদের বুলেটটা এখন এতটাই গরম হয়ে গেছে যে সে গলে গেল।
তার মানে বুলেট যাত্রাপথে যে পথ ধরে চলছে সেখানে হঠাৎ করে গলে গেল। তাহলে বুলেট যখন গলে যাবে তখন তার কিন্তু দুইটা তাপ কাজ করবে। দ্যাট মিনস আমরা বুলেটের তাপকে কিউ ধরেছিলাম, এই কিউর মধ্যেও তখন দুইটা পার্ট থাকবে। একটা পার্ট থাকবে হচ্ছে ms ডেল থিটা, আরেকটা পার্ট থাকবে হচ্ছে m ইন্টু এল। এখানে এল হচ্ছে কি গলনের সুপ্ততাপ। তাহলে বুলেটের যে সুপ্ততাপটা সেটা আমরা যদি ভরের সাথে যুক্ত করি তাহলে সেটা আমাদের এক্সট্রা একটা তাপকে নির্দেশ করবে। তো এটা তোমরা অলরেডি জানো যে ভরপ গলনের সুপ্ততাপ বা ভরপ গলনের আপেক্ষিক সুপ্ততাপে আমরা এরকম বিষয়গুলো পড়েছিলাম। তো বিষয়টা এরকম যে বুলেটটাকে গলানোর জন্য যে তাপটা আমরা কাজে লাগাচ্ছি কিউ পরিমাণ তাপ, ওর একটা অংশ প্রথমে বুলেটটাকে গলাবে। অর্থাৎ বুলেটটা প্রথমে সলিড ছিল বা কঠিন ছিল, সেই বুলেটটাকে সে গলিয়ে লিকুইড করবে বা তরল করবে। সেটার জন্য আমাদের যে তাপটা দরকার সেটা হচ্ছে সুপ্ততাপ, এবং এটার প্রকাশ হচ্ছে বুলেটের ভর ইন্টু বুলেটের সুপ্ততাপ। এবং ওই লিকুইড যে বুলেটটা আমরা পেয়েছি তার তাপমাত্রা যদি θ1 হয়, তো সেটাকে আমরা যদি θ2-তে কনভার্ট করি তাহলে আমাদের যে তাপ কাজ করবে সেটা হচ্ছে ms ডেল থিটা। তার মানে ms ডেল থিটাটা হচ্ছে কি লিকুইড বুলেটটাকে লিকুইড অবস্থায় সে রাখবে। তো যাই হোক, এগুলো আমরা তাপগতিবিদ্যায় পড়েছিলাম কোনো একটা সময় ছোটোবেলায়। তো তখন আমাদের সূত্রটা একটু পরিবর্তন হবে। আমি জাস্ট রেড কালারে দেখি, আমাদের সূত্রটা হবে জাস্ট সব কিছু ঠিক থাকবে, তোমার সিম্পলি এই জায়গাটা একটু পরিবর্তন হবে। দ্যাট মিনস এই লাইনটা আমাদের এখানে একটু পরিবর্তন হবে। তো আমি এখন এটাকে 1 নং ইকুয়েশন দিচ্ছি এবং এখান থেকে আমি পরিবর্তনটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে 1 নং ইকুয়েশন থেকে আমরা পাবো কি কাইনেটিক এনার্জি বা বুলেটের গতিশক্তি ইজ ইকুয়াল টু জে ইন্টু কিউ। এখন কিউ এর এখানে মান হয়ে যাবে অন্যরকম। কীরকম হবে? প্রথম অংশ বসবে ms ডেল থিটা, পরের অংশ বসবে m ইন্টু এল, যেখানে এল হচ্ছে বুলেটের ল্যাটেন্ট হিট বা বলা যায় সুপ্ততাপ। তারপর এখানে আমরা ইচ্ছে করলে বাকিটুকু করতে পারি, হাফ mv স্কোয়ার দিতে পারি ইজ ইকুয়াল টু জে ইন্টু এম এস ডেল থিটা দিতে পারি প্লাস জে ইন্টু ml দিতে পারি। এবং তুমি যদি সবগুলো পক্ষ থেকে এমকে কাটা দাও তা আমাদের সূত্রটা অনেকটা দাঁড়াবে এরকম। এবং তোমাদের কাজ হচ্ছে এখান থেকে তোমার ডেল থিটা পরিমাণটা বের করা, যা বের করবে সেটাই আমাদের ফর্মুলা তৈরি হয়ে যাবে। তো আমি এতটুকু জাস্ট করে দিলাম, তোমরা টার্গেট রাখবে কি ডেল থিটা আসলে কি হয় সেটা বের করার জন্য। তো আই থিঙ্ক তোমরা দুইটা কন্ডিশন বুঝতে পেরেছো। আর এখানে ভি হচ্ছে অবশ্যই বুলেটের বেগ, তারপর সব কিছু তো বলেই দিলাম। জাস্ট আমাদের পার্থক্যটা হচ্ছে এই জায়গাটাতে, যখন বুলেটটা গলে যাবে তখন কিউ এর আর একটা পার্ট থাকবে না, কিউ এর তখন এই দুইটা পার্ট যোগ হিসেবে থাকবে। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে আমরা জুলের সূত্রের আরও একটা রূপ দেখব। তো এখানে দেখো আমাদের অনেক উচ্চতায় বা অনেক উঁচু একটা জায়গায় কিছু বরফ দেখা যাচ্ছে। তুমি যদি একটু খেয়াল করে দেখো, তো যখন আমাদের এই বরফগুলো উপর থেকে নিচে এসে পড়ে তখন অবশ্যই তাকে একটা নির্দিষ্ট উচ্চতা মেনটেন করতে হবে, এবং নিচে গিয়ে সে কিন্তু ভেঙেও যায়, তাই না? এমন অনেক ঘটনা ঘটে আর কি। তো যখন অনেক উঁচু থেকে কোনো আইসবার্গ বা বলা যায় বরফের খণ্ড নিচে পড়তে থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের নিচে পড়ার সাথে সাথে সে আবার গলতে থাকে। তো এই গলে যাওয়াটা আসলে কিসের উপর নির্ভর করে আমরা অলরেডি জানি যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে যখন কোনো একটা বস্তু পড়ে তখন কিন্তু তার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ তার বিভব শক্তিটা আস্তে আস্তে কিসে কনভার্ট হয়? অবশ্যই তাপশক্তিতে কনভার্ট হয়। তো এটা অনেকটা সেম সিস্টেম, বাট এখানে আমরা একটু ভিন্নভাবে বিষয়টাকে দেখব। সেটা হচ্ছে আমরা এখানে জাস্ট আইস বা বরফ নিয়ে কাজ করব, এবং বরফটা গলে কত ডিগ্রিতে? অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফটা হচ্ছে সলিড থাকে বা কঠিন থাকে, এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে হচ্ছে গলে যায় বা লিকুইড হয়ে যায়। এই বিষয়টা তোমাকে একটু মনে রাখতে হবে, এবং আমি জানি যে তোমরা সবাই এটা অলরেডি জানো। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুধুমাত্র সুপ্ত তাপ কাজ করে বরফের মধ্যে, এবং এই সুপ্ত তাপের জন্যই তাদের তাপমাত্রার পরিবর্তন হয় না, বাট তাদের অবস্থার পরিবর্তন ঘটে। তো আমি ধরে নিলাম আমাদের যে আইসবার্গটা আছে একদম উপরের সাইডে, আমি জাস্ট একটু লেবেলিং করে দিচ্ছি। ধরো এটা হচ্ছে একটা নির্দিষ্ট হাইট উপরে আছে, আর এটা হচ্ছে ধরো হচ্ছে ভূমি। তো একটা নির্দিষ্ট হাইটের কথা আমি যদি ধরি সেটা হচ্ছে এইচ, তাহলে এইচ উচ্চতা থেকে আমাদের কিছু পরিমাণ বরফ নিচে নেমে যাচ্ছে, এবং নিচে যখন পড়বে অবশ্যই তাদের বিভব শক্তি কমবে। আমি এটাকে এ বিন্দু ধরলাম আর এটাকে বি বিন্দু ধরলাম। তাহলে এই বিন্দুতে বরফের বা আইসবার্গের মধ্যে যে এনার্জি কাজ করবে সেটা অবশ্যই পটেনশিয়াল এনার্জি বা ইপি, এবং এই পটেনশিয়াল এনার্জিটা আমাদের আস্তে আস্তে নিচে যখন যাবে তখন বি বিন্দুতে তার মানটা শূন্য হয়ে যাবে, যেটা আমরা অলরেডি দেখেছিলাম।
এবং সেক্ষেত্রে আমাদের টোটাল পটেনশিয়াল এনার্জিটা এখানে একটা নির্দিষ্ট কাজ করবে, আমাদের বরফটাকে গলিয়ে দেবে। এবং বরফটা গলানোর সময় আমাদের যে পরিমাণ হিট লাগবে বা যে পরিমাণ সুপ্ত তাপ দিয়ে আমি বরফকে গলাতে পারবো তার পরিমাণ হচ্ছে m/L, যেখানে m হচ্ছে বরফের ভর আর L হচ্ছে কি আমাদের বরফের সুপ্ত তাপ। তো এই বিষয়টা আমাকে একটু মাথায় রাখতে হবে। তার মানে m বলতে আমরা ম্যাসকে বুঝি বরফের, এবং L বলতে আমরা বুঝি কি ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ। এবং এই Lটাকে আমরা বিভিন্নভাবে ডাকতে পারি। এল এর একটা পরিচয় হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তো এই পরিচয়টা তোমরা এখানে রাখতে পারো। তাহলে বরফ গলনের যে আপেক্ষিক সুপ্ত তাপ দরকার হয় সেই তাপটা হচ্ছে আমাদের এল। তারপরে আমরা এখানে যে তাপটা পেলাম এই তাপটা কোত্থেকে আসছে? অবশ্যই বিভব শক্তি থেকে আসছে। তাহলে জুলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি W is equal to J into Q। তাহলে W হচ্ছে কি আমাদের কৃত কাজ, এবং এই কাজটা আমাদের বিভব শক্তি হিসেবে কাজ করে, কারণ বিভব শক্তি মানে যা, কাজটাও কি তা। কেননা তোমরা জানো যে কাজ এবং শক্তির একক হচ্ছে এই একই জিনিস। তাহলে আমাদের এই বিভব শক্তিটা যেহেতু একটা কাজ করেছে, তাই আমরা কাজের বদলে বিভব শক্তি ইপিকে বসিয়ে দিতে পারি, এবং এখানে আমরা রাখতে পারি J into Q কে। তাহলে কিউ আসলে এখানে কি হিসেবে কাজ করবে? কিউ ইজ ইকুয়াল টু ml হিসেবে কাজ করবে। তার মানে কিউ হচ্ছে এমন একটা তাপ যে তাপের পরে আমাদের বরফটা 0°C থেকে গলে 0°C তাপমাত্রায় পানিতে কনভার্ট হবে। তাহলে আমাদের এই কিউ বলতে কি বুঝবো? আমরা বরফের গলনের জন্য প্রয়োজনীয় সুপ্ত তাপ হিসেবে আমরা এটাকে চিনব। তাহলে কিউ এর মানটা হচ্ছে কি m/L, এবং আমরা যদি ইপিকে ভাঙি তাহলে আমরা পাবো mgs, যেহেতু বিভব শক্তি হচ্ছে mgs ইজ ইকুয়াল টু J into ml। তাহলে আলটিমেটলি আমরা উভয় পক্ষ থেকে, আচ্ছা আমি একটু পাশে লিখি, mm কাটা দিতে পারবো। দ্যাট মিনস যে পরিমাণ বরফ নিচে পড়ছে, গলছে, পড়ে পড়ে ওই ভরটাকে আমরা বাদ দিতে পারবো। তো এখান থেকে আমরা H ইজ ইকুয়াল টু লিখতে পারবো J into L ডিভাইডেড বাই G। তাহলে দেখো এটা কিন্তু একটা সূত্র নির্দেশ করে। তার মানে তোমার নির্দিষ্ট উচ্চতা যদি H হয় তাহলে এই H এর পরিমাণটা হচ্ছে আমাদের তাপের যান্ত্রিক সমতা গুণন বরফের সুপ্ত তাপ ডিভাইড বাই অভিকর্ষ ত্বরণ। এবং এটা কখন কাজ করবে? যখন আমাদের বরফটা একদম পুরোপুরি গলে যাবে। অর্থাৎ এম ভরের কোনো একটা বরফ যদি H উচ্চতায় থাকে, সে যদি নিচে পড়তে পড়তে গলে যায় অন্য কোনো তাপ বাদে, অর্থাৎ এখানে কোনো সূর্যের তাপ কাজ করবে না, কোনো পরিবেশের তাপ কাজ করবে না, জাস্ট সিম্পলি সে গলে যাবে। মানে বিষয়টা এরকম, তুমি এ বিন্দু থেকে একটা বরফ বি বিন্দুতে পড়তে দেখছো, এবং এ বিন্দুতে ওই বরফের তাপমাত্রা ছিল হচ্ছে 0°C, বাট সে তখন ছিল হচ্ছে লিকুইড ফর্মে, নট লিকুইড, আসলে আইস বা সলিড ফর্মে। এবং যখন সে বি বিন্দুতে এসেছে তখনও তার তাপমাত্রা ছিল হচ্ছে ধরো 0°C, বাট এখন সে লিকুইড হয়ে গেছে। তাহলে কোনো একটা বরফ যখন সলিড থেকে লিকুইড হচ্ছে, তাপমাত্রা যখন সেম থাকছে, তখন এই বরফটাকে গলার জন্য সাহায্য করছে আমাদের বিভব শক্তিটা, এবং এই বিভব শক্তিটাই পরবর্তীতে টোটালি কনভার্ট হয়ে আমাদের কৃত কাজে কনভার্ট হয়ে গেছে, এবং এই কৃত কাজটাই হচ্ছে কি আমাদের বিভব শক্তির মান। এবং আমরা জুলের সূত্র অনুসারে জানি J into Q হচ্ছে কি আমাদের সূত্র অনুসারে এসেছে, তাই আমরা লিখতে পারি H ইজ ইকুয়াল টু GL ডিভাইড বাই G। তাহলে এটা আমাদের সেই উচ্চতা নির্দেশ করবে যে উচ্চতা পরিমাণ পড়লে আমাদের বরফটা সম্পূর্ণ গলে পানি হয়ে যাবে, বাট তার তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। এখন আমাদের আরেকটা কেস আছে এখানে। কেসটা হচ্ছে এরকম, তুমি ধরো এম ভরের বরফটা নিচে পড়ছে, এখানে ধরো এই যে এখানে হচ্ছে এম ভরের বরফটা, বাট এম ভরের বরফটা নিচে পড়ার পর তার এম প্রাইম পরিমাণ ভরটা কেবলমাত্র পানিতে কনভার্ট হলো, আর বাকি অংশটা সলিড রয়ে গেল আগের মতো। তখন কি ঘটবে? তার মানে ব্যাপারটা এরকম, আমি যদি একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ধরো তুমি এখানে 25 কেজি সলিড বরফ নিচে ফেললে, তাহলে 25 কেজি তোমার এখানে আইস আছে H উচ্চতায়, এবং এই আইসটা যখন নিচে নামবে, নামতে নামতে ধরো তোমার 15 কেজি পরিমাণ গলে পানি হয়ে গেল, বাকি 10 কেজি পরিমাণ পানি হলো না। তাহলে 15 কেজি হচ্ছে তোমার ধরো লিকুইড হয়ে গেছে পানি হয়ে, এবং বাকি যে 10 কেজি আছে বরফ, টোটাল 25 কেজির, সেটা হচ্ছে আমাদের এখানে সলিড থাকলো আগের মতোই। তখন আমাদের সূত্রটা কিভাবে কাজে লাগাবো? তখন তোমার যতটুকু পরিমাণ লিকুইড হয়েছে বরফটা, সেই ভরটাকে তুমি এম প্রাইম ধরতে পারো। তার মানে এই যে এখানে 15 কেজিটা তুমি পাচ্ছ, এই 15 কেজিটাকে তুমি এম প্রাইম ধরে নাও। কোথায় লিখবো? এখানে লিখি। তাহলে এটাকে তুমি এম প্রাইম ধরে নাও। আচ্ছা আমি একটু পাশে লিখি, 15 কেজি এটা হচ্ছে আমাদের এম প্রাইম পরিমাণ ভর। তখন আমাদের সূত্রের মধ্যে একটা ছোট্ট চেঞ্জ আসবে। ধরো এটা হচ্ছে এম প্রাইম পরিমাণ ভর, চেঞ্জটা কি আসবে? আমরা আগের মতোই mgs লিখব,
যেহেতু এটা হচ্ছে বিভব শক্তি সূত্র, ইজ ইকুয়াল টু জে ইন্টু এম প্রাইম ইন্টু এল দেখবো এখানে, কেননা আমাদের এখানে শুধুমাত্র এম প্রাইম পরিমাণ ভরপে কি গলে পানিতে কনভার্ট হয়েছে। তখন আমাদের এইচ এর মান যেটা হবে সেটা হচ্ছে জে ইন্টু এম প্রাইম এল ডিভাইড বাই এম ইন্টু এইচ। তার মানে এই সূত্রের মধ্যে আর এম এবং এম কাটা যাবে না, এই টোটাল ফরম্যাটটা কিন্তু থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এইচ বা উচ্চতা হচ্ছে এতটুকু, এবং উচ্চতার ইউনিট কি অবশ্যই মিটার। তার মানে তুমি এখানে ইচ্ছে করলে মিটার এই জিনিসটাও রেখে দিতে পারো। তাহলে আমরা দুইভাবে কিন্তু এখানে কন্ডিশন দেখলাম, একটা হচ্ছে সম্পূর্ণ বরফ গলে পানিতে কনভার্ট হয়ে গেল, আরেকটা হচ্ছে আমাদের কিছু পরিমাণ বরফ গলে পানিতে কনভার্ট হয়ে গেল। তো তাই যদি হয়, এটা হচ্ছে আমাদের জুলের সূত্রের আরেকটা রূপ, যেখানে আমরা দেখতে পেয়েছি যে বরফটা গলার জন্য আসলে কাজ করছে আমাদের এখানে বিভব শক্তি। তার মানে আমরা চাইলে এই বিভব শক্তিটা দিয়েও বরফটাকে সম্পূর্ণরূপে গলাতে পারি। সেক্ষেত্রে আমাদের সূর্যের আলো কোনো কাজ করবে না বরফের উপর, অথবা পরিবেশে যে তাপমাত্রা আছে সেটাও কোনো কাজ করবে না। আমরা এবার জুলের সূত্রের আরেকটা রূপ দেখে ফেলবো। তো এখানে আমরা প্রথমে একটা সার্কিট দেখতে পাচ্ছি, এবং খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু একটা দারুণ জিনিস আছে। সেটা হচ্ছে কি যে আমরা একটা সার্কিটের মধ্যে ব্যাটারি কানেকশন দিয়েছি, পজিটিভ নেগেটিভ টার্মিনাল, আমাদের একটা সুইচও আছে এবং একটা লোডও আছে। খেয়াল করে দেখো, এটাকে আমরা লোড বলি বা রেজিস্টর বলি, যা খুশি বলতে পারি। তারপরে এই সার্কিটের সাথে একটা হিটিং কয়েল যুক্ত, এবং যখন আমি সুইচটাকে জাস্ট অন করব তখন আমাদের এখানে হিট তৈরি হবে বা তাপ তৈরি হবে। তাহলে আমি বলতে পারি আমরা আসলে এখানে একটা হিটার দেখতে পাচ্ছি, যেখানে সার্কিট কম্বিনেশনের মাধ্যমে আমরা তাপ শক্তি তৈরি করতে পারি। এটা তাহলে কি মিন করে? এটা মিন করে আমাদের হিট বা তাপ শক্তিকে আমরা চাইলেই ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করতে পারি, আবার অপর ঘটনা ঘটাতে পারি। দ্যাট মিনস আমরা চাইলে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শক্তিকে চাইলেই তাপ শক্তিতে কনভার্ট করতে পারি। আর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে একটা ব্যাটারি কানেকশন দিয়েছি, এবং এই ব্যাটারি কানেকশনের মাধ্যমে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শক্তিটা হিট এনার্জি বা তাপ শক্তিতে কনভার্ট হয়েছে, যার ফলে আমাদের এখানে যে ওয়াটার ছিল বা পানিটা ছিল এটা আসলে গরম হয়ে যাচ্ছে। এবং আমরা পানির সাথে একটা ক্যালোরিমিটারকে যুক্ত করেছি, এবং এই ক্যালোরিমিটারটা আমাদের তাপের পরিমাণটা নির্ধারণ করবে। মনে করে দেখো, আমরা থার্মোমিটার কিন্তু ইউজ করে থাকি তাপমাত্রা পরিমাপের জন্য, আর ক্যালোরিমিটার ইউজ করে থাকি কেবলমাত্র তাপ শক্তি পরিমাপের জন্য। তাই কখনো এটা গুলিয়ে ফেলবে না তোমরা, থার্মোমিটার দিয়ে শুধুমাত্র তাপমাত্রাকে মাপা হয়, এবং থার্মোমিটারের ইউনিট কিন্তু তিনটা। একটা হচ্ছে আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড, একটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, আর একটা হচ্ছে আমাদের ক্যালভিন। বাট তুমি যখন তাপ শক্তি পরিমাপ করতে চাও তাহলে তার জন্য আমাদের অবশ্যই ক্যালোরিমিটার লাগবে, এবং ক্যালোরিমিটার তোমাকে হয়তো ক্যালোরিতে তাপশক্তি মেপে দিবে, অথবা জুল ইউনিটে তাপশক্তিটা মেপে দিবে। তো আমি এটা তোমাকে জাস্ট এমনি দেখালাম এই ছবিটা বা এই সার্কিটটা, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ, আমরা চাইলে তাপশক্তিকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করতে পারি, অথবা বিদ্যুৎ শক্তিকেও তাপ শক্তিতে কনভার্ট করতে পারি। তো যখন আমরা এই ব্যাটারির মাধ্যমে সুইচের মাধ্যমে সার্কিটটা বা বর্তনীটা কমপ্লিট করব, তখন আমাদের এই কয়েলের মধ্যে, দ্যাট মিনস হিটিং কয়েল যেটা, এটা গরম হবে, এবং গরম হওয়ার ফলে আমাদের যে পানিটা আছে H2O, এটাও কি গরম হয়ে যাবে। তো এখন আমরা এই যে তার দেখতে পাচ্ছি সার্কিটের, এই তারটা কিন্তু একটা পরিবাহী তার, তাই না? অর্থাৎ তুমি এখানে একটা তার দেখতে পাচ্ছ। এই পরিবাহীর মধ্যে দিয়ে আমাদের যখন বিদ্যুৎ প্রবাহ করা হয়, তখন তার মধ্যেও কিন্তু আমাদের তাপ উৎপন্ন হয়। কিভাবে? আমি যদি হিটিং কয়েলের কথা বলি, ধরো আমি এখন হিটিং কয়েলটাকে জুম করলাম। জুম করা মানে হচ্ছে আমি এটাকে বড় করে আনলাম। তো এই হিটিং কয়েলটা অবশ্যই একটা পরিবাহী হিসেবে কাজ করবে, বা যেটাকে আমরা ইংলিশে কন্ডাক্টর বলি। তো এই পরিবাহীর মধ্যে অবশ্যই কি থাকবে? অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকবে, এবং এই মুক্ত ইলেকট্রনগুলো, এগুলোকে ইংলিশে বলা হয় ফ্রি ইলেকট্রন। তার মানে কন্ডাক্টর মানে হচ্ছে কি ওর মধ্যে অনেক ফ্রি ইলেকট্রন থাকবে, এবং এই ফ্রি ইলেকট্রনগুলো সাধারণত ছোটাছুটি করতে থাকে। বাট যখন আমি এই কন্ডাক্টর বা এই তারের দুই প্রান্তে বিভব পার্থক্য অ্যাপ্লাই করব, তখন তারা কিন্তু একটা নির্দিষ্ট দিকে যাওয়া শুরু করবে। তাহলে বিষয়টা এরকম যে আমরা যখন কোনো একটা পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য অ্যাপ্লাই করব, তখন এই মুক্ত ইলেকট্রন একটা দুইটা তো থাকে না, অনেকগুলো থাকে। তো তখন তারা একটা নির্দিষ্ট দিকে যাওয়া শুরু করবে, এবং তারা মূলত ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে যায়। অর্থাৎ এটা যদি হয় ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এটা যদি হয় ব্যাটারির পজিটিভ টার্মিনাল, তাহলে ইলেকট্রনগুলো সবসময় নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনাল দিকে দৌড় দিবে। তো এতগুলো ইলেকট্রন যখন যাওয়া শুরু করবে, তখন তারা একে অপরের গায়ের সাথে ধাক্কা লাগবে, এবং তাদের মধ্যে আসলে সংঘর্ষ বাঁধবে বা
কলিশন ঘটবে এবং ওই সংঘর্ষের জন্য আসলে সেখানে হিট তৈরি হবে বা তাপশক্তি তৈরি হবে। কেননা আমরা জানি যখন দুইটা পরমাণু বা অণু বা বলা যায় দুইটা ইলেকট্রন প্রোটন এরা যখন সংঘর্ষ বাঁধে বা কলিশন যখন ঘটে তাদের মধ্যে, কলিশনের বাংলা হচ্ছে সংঘর্ষ, তখন তারা তাদের মধ্যে হিট এনার্জি বা তাপশক্তি তৈরি করে। তাহলে এটাই হচ্ছে মেইন রিজন যে আমরা যখন কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট অ্যাপ্লাই করব বা বিদ্যুৎ প্রবাহ ঘটাবো তখন সেখানে অবশ্যই হিট তৈরি হবে। তো এই জন্য আমাদের হিটিং কয়েল যেটা আছে এই কয়েলের মধ্যে আমাদের হিট তৈরি হয় বা তাপশক্তি তৈরি হয়। এখন এই তাপ যে তৈরি হয় কয়েলের মধ্যে, এই তাপটাকে আমি ধরলাম কিউ পরিমাণ তাপ। এই তাপটা আবার কিছু বিষয়ের উপর নির্ভর করে যেগুলো আমরা জুলের সূত্র অনুসারে বলতে পারি। তো এই তাপের পরিমাণটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে আমাদের যে পরিমাণ তড়িৎ বা কারেন্ট এই হিটিং কয়েল বা বলা যায় পরিবাহী দিয়ে প্রবাহিত হয় তার উপর, তারপর হচ্ছে যে পরিমাণ রোধ বা রেজিস্ট্যান্স বা বাধা থাকে এই পরিবাহীতে সেটার উপর, এবং যে পরিমাণ সময় ধরে আমাদের এই তড়িৎ প্রবাহটা হয় তার উপর। তাহলে বিষয়গুলো আমি যদি একটু তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখাই, সেটা হচ্ছে আমাদের এই তাপশক্তিটা যেটা তৈরি করছে আমাদের এই কয়েলটা সেটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে আমাদের যে তড়িৎ আছে তড়িতের বর্গের সমানুপাতিক হিসেবে কাজ করে, একটা হচ্ছে রোধকের সমানুপাতিক হিসেবে কাজ করে, আর একটা হচ্ছে সময় সমানুপাতিক হিসেবে কাজ করে। তার মানে আমি যদি তড়িৎ প্রবাহটা বাড়াই সেই অনুসারে আমাদের তাপশক্তির পরিমাণও কি বাড়বে। আমি যদি রোদের মানটা বাড়াই সেই অনুসারে আমাদের তাপের পরিমাণ বাড়বে, আর আমি যদি সময় বাড়াই সেক্ষেত্রে আমাদের তাপের পরিমাণটা বাড়বে। তো এখান থেকে আমি স্পষ্ট বলতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু কোনো একটা সমানুপাতিক ধ্রুবক, তুমি ধরে নাও K1 কথার কথা ইন্টু আই স্কয়ার। আমরা এই ইকুয়েশন থেকে ধরতে পারি কিউ ইজ ইকুয়াল টু ধরো আরেকটা সমানুপাতিক ধ্রুবক ইন্টু আর, আর এখান থেকে আমি ধরতে পারি কিউ ইজ ইকুয়াল টু অন্য একটা সমানুপাতিক ধ্রুবক ইন্টু টি, যেখানে টি হচ্ছে কি সময়। তার মানে এই বিষয়টা আমি যদি একটু ইজিভাবে বলি সেটা হচ্ছে তুমি যদি কোনো একটা বর্তনীতে বা কোনো একটা পরিবাহী বা কন্ডাক্টরের মধ্যে কারেন্টের প্রবাহটা বাড়িয়ে দাও, দ্যাট মিনস কন্ডাক্টরের মধ্যে তুমি যদি আয়ের পরিমাণটা বাড়াও তাহলে আমাদের কিউর পরিমাণটা আয়ের বর্গ অনুসারে বাড়তে থাকবে। তার মানে তুমি অল্প একটু কারেন্ট বাড়িয়ে দিলে আমাদের হিটের পরিমাণটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। আবার তুমি যদি সেম কন্ডাক্টরের মধ্যে রেজিস্ট্যান্স বা রোধের পরিমাণটা বাড়াও, রোধ মানে হচ্ছে কি বাধা, কারেন্টের বাধা, তাহলে সেখানেও কিন্তু আমাদের কিউ বা তাপমাত্রার পরিমাণটা হুট করে বেড়ে যাবে। থার্ড কন্ডিশন হচ্ছে কি তুমি যদি অনেক সময় ধরে কন্ডাক্টরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করো বা কারেন্ট যদি প্রবাহিত করো তাহলে ওই কন্ডাক্টরের যে তাপমাত্রা তৈরি হয় সে তাপের পরিমাণটাও কি বেড়ে যাবে। তার মানে এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে এগুলো। এখন আমরা যদি তিনটা সম্পর্কতে মানে একত্রিত করি বা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো কিউ সমানুপাতিক আই স্কয়ার আর ইন্টু টি, এবং এখানে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক লিখতে পারি, ধরা যাক সেটা হচ্ছে কে ইন্টু আই স্কয়ার আর ইন্টু টি, যেখানে আমাদের কে হচ্ছে অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক এবং কে এর একটা দারুণ সম্পর্ক আছে, 1/বাই ট্রাপের যান্ত্রিক সমতা করলে আমরা যা পাবো সেটা হচ্ছে আমাদের কে, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু 1/j। এখন এটা যদি হয়ে থাকে তাহলে আমরা কে এর মানটা সহজেই বের করতে পারবো। 1/j, জি এর মান ছিল হচ্ছে 4.2, আর তুমি যদি ভাগ করো তাহলে তুমি এখানে পাবে 0.24। তাহলে কে যেটা এটার মান হচ্ছে 0.24। তার মানে এটার ইউনিটটা উল্টে যাবে, যেহেতু আমরা জানি জে এর যে ইউনিট ছিল সেটা কত ছিল, সেটা ছিল হচ্ছে জুল পার ক্যালোরি। তার মানে কে যেটা এটার ইউনিটটা জাস্ট উল্টে যাবে, ক্যালোরি পার জুল হয়ে যাবে। তো এখন আমরা এই কেটাকে এক্সাক্ট মানে নিয়ে আসি, দ্যাট মিনস আমরা পেয়েছিলাম কিউ ইজ ইকুয়াল টু কে ইন্টু আই স্কয়ার আর টি, এরকম পেয়েছিলাম কোনো একটা তড়িৎ বর্তনের জন্য। তাহলে আমরা এখানে কে এর মানটা লিখতে পারি 1/j ইন্টু আই স্কয়ার আর টি। তারপর ফাইনালি আমরা এখানে জে এর সাথে যদি কিউকে গুণ করি তাহলে এক প্রান্তে পাবো হচ্ছে আমরা জে কিউ ইজ ইকুয়াল টু আই স্কয়ার ইন্টু আর টি। এবং এখানে যদি আরেকটু লক্ষ্য করে দেখো আমরা কিন্তু জুলের সূত্র অনুসারে একদম শুরুতে জেনেছিলাম কৃতকাজ ইজ ইকুয়াল টু জে ইন্টু কিউ। তার মানে আমরা এখানেও কিন্তু জে ইন্টু কিউ পেয়েছি। তাহলে আমি এখানে সরাসরি লিখতে পারি কৃতকাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। তাহলে কোনো একটা বর্তনীতে আমি যখন আই পরিমাণ তড়িৎ প্রবাহিত করব টি সময় ধরে, আর ওই বর্তনীর রোধ বা হচ্ছে বাধা যদি আর হয় তাহলে ওই বর্তনীতে যে কৃতকাজটা হবে সেটা হচ্ছে আই স্কয়ার আর টি, এবং এটাকে আমরা ইচ্ছা করলে জে কিউ ইজ ইকুয়াল টু এভাবে লিখতে পারি।
তো এখন আমি যদি আরেকটু তোমাদেরকে দেখাই, এই জায়গায় আমি যদি মানটা বসে তাহলে আমরা পাবো কিউ ইজ ইকুয়াল টু কে এর মান ছিল 0.24 ইন্টু আই স্কোয়ার আর টি। তার মানে আমরা অনেকভাবে কিন্তু এই সূত্রগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটাও আমাদের একটা সূত্র, লাস্টের এটাও কি আমাদের একটা সূত্র ছিল, এবং আমাদের এখানে জুলের সূত্র অনুসারে কি দেখতে পাচ্ছি যে আমাদের যেই তড়িৎ শক্তিটা আছে বা ইলেকট্রিক্যাল এনার্জি যেটা আছে সেটা আসলে হিট এনার্জিতে কনভার্ট হয়েছে, যেখানে আমাদের কিউটা নির্ভর করে তিনটা বিষয়ের উপর। একটা হচ্ছে তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, সেটা একটা হচ্ছে ওই পরিবাহীর যে রোধ আছে তার সমানুপাতিক, এবং যতটুকু সময় ধরে আমরা তড়িৎ প্রবাহিত করব ওই সময় বা টাইমের সমানুপাতিক। তো এবার আমরা যে তিনটা এখানে ফর্মুলা দেখলাম কিউ এর সাথে সম্পর্কের, এদের নিয়ে আমরা কিছু গ্রাফ এখন দেখি জাস্ট শর্টকাটে। একটা দেখেছিলাম কি, যে কোনো একটা পরিবাহী বা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট পরিবহনের ফলে যে তাপ তৈরি হয় সেটা হচ্ছে কিউ। তাহলে কিউটা কার সমানুপাতিক ছিল? প্রবাহিত বিদ্যুৎ বা তড়িতের বর্গের সমানুপাতিক ছিল। তাহলে এটার গ্রাফটা যদি আমি একটু দেখাই তোমাদেরকে, এটার গ্রাফটা অনেকটা এমন হবে, যেহেতু আমাদের এখানে আইটা হচ্ছে স্বাধীন চলক, তাই আমরা কারেন্ট বা আইটাকে এক্স অক্ষ বরাবর রাখবো, এবং কিউ হচ্ছে অধীন চলক বা তাপ শক্তি, সেটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর রাখবো। এবং এই ধরনের সম্পর্কের মধ্যে যে গ্রাফটা হয় সেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে অনেকটা এরকম হয়, তার মানে অনেকটা কি বলবো, প্যারাবোলার মতো হয়। তো এই হচ্ছে আমাদের একটা গ্রাফ বা পরাবৃত্তের গ্রাফ। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ আই এবং কিউর মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম। এবং তারপর আরেকটা সম্পর্ক আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে কিউ সমানুপাতিক হচ্ছে আর ছিল, আর হচ্ছে পরিবাহীর রোধক, এবং কিউ হচ্ছে উৎপন্ন তাপ। তো সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা যেমন হবে সেটা একদমই সহজ, জাস্ট একটা লিনিয়ার রিলেশনশিপ হবে, মানে সরলরৈখিক সম্পর্ক হবে, যার এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে রোধক, ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে আমাদের তাপ শক্তি। তো একটা বললে যেহেতু আরেকটা বাড়ে, একটা কমলে যেহেতু আরেকটা কমে, তার মানে এরকম একটা লিনিয়ার গ্রাফ আমরা এখন দেখব। ফাইনালি আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে সময় যত বাড়াবো আমাদের তাপের পরিমাণ বা কিউর পরিমাণ তত পরিমাণ বাড়বে। তার মানে এখানে আমাদের এক্স অক্ষ থাকবে, এখানে আমাদের ওয়াই অক্ষ থাকবে, এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে টাইম টি, ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে আমাদের কিউ বা তাপ শক্তি। তো এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা কী হবে, ঠিক আগেরটার মতোই সেম হবে, অর্থাৎ একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে। তারপর আমি তোমাকে এই সম্পর্কটা আরেকটু ডিটেলসে দেখাই, দ্যাট মিনস কিউ সমানুপাতিক আই স্কয়ার। এটাকে আমি যদি আরেকটু ডিটেলসে নিয়ে আসি, এখানে ধরো কিউ সমানুপাতিক ছিল কি আই স্কয়ার। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, কিউ ইজ ইকুয়াল টু যে কোনো একটা সমানুপাতিক ধ্রুবক কে ওয়ান ইন্টু আই স্কয়ার। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি কি, কিউ ডিভাইড বাই আই স্কয়ার ইজ ইকুয়াল টু কি কে ওয়ান। তার মানে এটা আমাদের কনফার্ম যে আমরা যদি এখানে জাস্ট এই সম্পর্কটা দেখি, তাহলে তুমি দেখতে পাচ্ছ তাপ শক্তি এবং কারেন্টের বা তড়িতের বর্গের যেই জিনিসটা আছে, মানটা আছে, তার ভাগফল সবসময় ধ্রুবক থাকবে বা কে ওয়ান থাকবে। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো সম্পর্ক তৈরি করতে পারি। সেটা হচ্ছে কোনো একটা সার্কিটের মধ্যে যদি আমি ভিন্ন ভিন্ন পরিমাণে কারেন্ট দেই, দ্যাট মিনস ধরো একটা কারেন্ট দিলাম হচ্ছে আমি আই ওয়ান, আরেকটা কারেন্ট দিলাম হচ্ছে ধরো আই টু, আরেকটা কারেন্ট দিলাম হচ্ছে আমি ধরো আই থ্রি। তাহলে প্রত্যেকটার বর্গ বা প্রত্যেকটার জন্য আমাদের আলাদা আলাদা তাপশক্তি তৈরি হবে, ধরো কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, এবং সব ক্ষেত্রে এদের ভাগফলটা কি হবে, অবশ্যই সমান হবে। দ্যাট মিনস আমাদের এখানে ঠিক আগের মতোই সম্পর্ক, যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি কারেন্টটা চেঞ্জ করি, জাস্ট এখানে দেখে ধরো তোমার এই বর্তনীর মধ্যে তুমি প্রথমে আই ওয়ান পরিমাণ কারেন্ট দিলে, তারপর আই টু পরিমাণ কারেন্ট দিলে, তারপর আই থ্রি পরিমাণ কারেন্ট দিলে। এই তিনটা কারেন্টের জন্য তোমার এই হিটিং কয়েলটা প্রথমে তাপ তৈরি করলো কিউ ওয়ান, তারপর তাপ তৈরি করলো কিউ টু, তারপর তাপ তৈরি করলো কিউ থ্রি। তখন তাদের মধ্যে সম্পর্কটা অনেকটা এরকম হবে, দ্যাট মিনস কিউ ওয়ান বাই আই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ টু বাই আই টু স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ থ্রি বাই আই থ্রি স্কোয়ার। এভাবে চলতেই থাকবে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে তার ভাগফলটা কী হবে, সমান হবে। সেম কাহিনী আমাদের এখানেও হবে। দ্যাট মিনস তুমি যদি আমাদের এখানে পরিবাহীর রোধটা চেঞ্জ করো, ধরো প্রথমে তুমি রোধ দিলে আর ওয়ান, তারপরে রোধ দিলে আর টু, তারপরে রোধ দিলে হচ্ছে আর থ্রি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যদি কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি এতটুকু পরিমাণ তাপ শক্তি তৈরি হয়, তাহলে আমি বলতে পারি, জাস্ট এই সম্পর্কটা দেখো, কিউ সমানুপাতিক আর ছিল, তাহলে আমি বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু কোনো একটা সমানুপাতিক ধ্রুবক কে টু ইন্টু আর। তাহলে আমি বলতে পারবো কিউ ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু কে টু ছিল। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি কিউ ওয়ান ডিভাইড বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু কিউ টু ডিভাইড বাই আর টু ইজ ইকুয়াল টু কিউ থ্রি ডিভাইড বাই আর থ্রি। এভাবে চলতে থাকবে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মানটা কী হবে, অবশ্যই সমান হবে এবং সমানুপাতিক ধ্রুবকের সমান হবে। তার মানে তুমি যে কোনো একটা বর্তনীতে যদি ভিন্ন ভিন্ন রোধ ব্যবহার করো, প্রত্যেকটা ক্ষেত্রে যদি তোমার মানে তাপটা যদি উৎপন্ন হয় ভিন্ন ভিন্ন, তাহলে তাদের ভাগফলটা অবশ্যই সবসময় সমান হবে।
এবং সেম কাহিনী আমাদের টাইমের জন্য আমি জাস্ট সরাসরি লিখছি। টাইমের জন্য আমরা কি পাবো, Q1/T1, ধরো T1 সময় যদি Q1 তাপমাত্রা তৈরি হয় একই বর্তনীতে, তাহলে T2 সময় অবশ্যই Q2 তাপমাত্রা তৈরি হবে এবং T3 সময় অবশ্যই Q3 তাপমাত্রা তৈরি হবে এবং তাদের সবারই কি ভাগফলটা সমান হবে। তাহলে মনে রাখতে হবে এখানে কন্ডিশনটা হচ্ছে কি সেম সার্কিট বা বর্তনী থাকতে হবে, অন্য কোনো ভিন্ন সার্কিট বা বর্তনী থাকতে পারবে না। তাহলে সেম সার্কিটের জন্য আমরা বলতে পারি যে উৎপন্ন তাপশক্তি ডিভাইড বাই প্রবাহিত তড়িৎ, এদের ভাগফলটা সবসময় সেম থাকে এবং একই সাথে আমাদের উৎপন্ন তাপশক্তি এবং বর্তনীর যে রোধ তাদের ভাগফল সেম থাকে এবং উৎপন্ন তাপশক্তি এবং যত সময় ধরে সেই তাপশক্তিটা তৈরি হচ্ছে তার ভাগফলটাও কি অল টাইম সেম থাকবে।